আজ সন্ধ্যার ফ্লাইটেই তরি চলে যাবে এদেশ ছেড়ে। দুপুরের দিকে হোটেলের কাছাকাছি পৌঁছে গেছে তরি। মোড় ঘুরতেই সামনে কারোর উপস্থিতি দেখে চোখ খিচে সজোরে ব্রেক কষল সে। গাড়ি থামানোর কিছু মুহূর্ত পর চোখ মেলে তাকালো সে। তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হয়ে দেখল প্রণয় ওর গাড়ির সামনে বসে আছে। ওর হাঁটু থেকে অনবরত রক্ত ঝরছে। তরির বুকের ভেতরটা ধক করে উঠল। সে এগিয়ে গিয়ে প্রণয়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, আজকে আবারও আমার গাড়ির সামনে পড়ে গেছো তুমি? কতটুকু ছিলে গেছে দেখেছো? প্রণয় রাগী দৃষ্টিতে তরির দিকে তাকিয়ে বলল, তোমার দোষ। তুমি বারবার আমাকে নিজের গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করো। প্রণয়ের কথা শুনে তরি হাঁ হয়ে তাকিয়ে রইল ওর দিকে। হঠাৎই সৌহার্দ্য আর প্রণয়ী ছুটে এলো প্রণয়ের কাছে। প্রণয়ের কাছে বসে সৌহার্দ্য ওর হাঁটুর ক্ষতটা পরখ করতে করতে বলল, তোমাকে বলেছিলাম না রাস্তায় না বের হতে? গাড়ি থেকে নামতে নিষেধ করেছিলাম আমি। বারবার অবাধ্য কেন হও তুমি আমার? এখন দেখলে। তরির দিকে চোখ পড়ার সাথে সাথেই সৌহার্দ্যের মুখটা বন্ধ হয়ে গেল। তরি এক দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্য আর প্রণয়ের দিকে। এই বাচ্চা দুটোর সাথে সৌহার্দ্যের কি সম্পর্ক? এই বাচ্চা দুটো তোমার কে হয় সৌহার্দ্য? তরির হতবিহ্বল দৃষ্টি আর এমন অদ্ভুত প্রশ্ন শুনে সৌহার্দ্যের ভ্রু যুগল আপনা আপনি কুঁচকে গেল। কিছুক্ষণ একইভাবে তাকিয়ে রইল সৌহার্দ্য। তরির প্রশ্নটা হয়তো ওর হজম হচ্ছে না। ভ্রুকুটি করে অবিশ্বাস্য কণ্ঠে বলল, মাথায় কোনো প্রবলেম হলে সাইকিয়াট্রিস্ট দেখাও। আর যদি এটা তোমার নতুন কোনো নাটক বা অভিনয় হয় তাহলে আমার পথ ছাড়ো। প্রণয়ের পায়ে বেশ আঘাত লেগেছে। তরি নির্বাক চোখে তাকিয়ে আছে। সৌহার্দ্য সেটা একবার দেখেও এড়িয়ে গেল। প্রণয়কে কোলে নিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। প্রণয়ী তরির কাছে এসে দাঁড়ালো। তরি রাস্তায় হাঁটু গেড়ে বসেছিল। প্রণয়ী ওর কাছে গিয়ে ওর মুখে নিজের ছোট ছোট হাত দুটো ছুঁয়ে দিল। নিষ্পাপ হাসি মুখে ঝুলিয়ে বলল, তুমি অনেক সুন্দর আন্টি। তরির চোখ দুটো চকচক করছে। কেমন একটা অদ্ভুত অনুভূতি তার মধ্যে কাজ করছে। নিজের প্রতিক্রিয়া সম্বন্ধে দ্বিধান্বিত হয়ে গেল সে। প্রণয়ীকে নিজের সাথে হাঁটতে না দেখে থেমে গেল সৌহার্দ্য। পেছনে ঘুরে তাকিয়ে দেখল প্রণয়ী তরির সাথে কি যেন বলছে। সৌহার্দ্য গলা ঝেড়ে প্রণয়ীকে ডাক দিল, প্রিন্সেস, এসো তাড়াতাড়ি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। প্রণয়ী সৌহার্দ্যের দিকে একবার তাকিয়ে তরির থেকে দূরে সরে আসতে আসতে বলল, আসছি পাপা। প্রণয়ী ছুটে চলে গেল সৌহার্দ্যের পিছে পিছে। তরি বিস্ফোরিত চোখে তাকালো ওদের দিকে। সৌহার্দ্যকে পাপা বলে ডাকলো? সে কি ঠিক শুনলো? পাপা বলে কেন ডাকলো? তরি সপ্রতিভ চোখে তাকায়ে দেখল সৌহার্দ্যের গাড়ি ইতিমধ্যে দৃষ্টিসীমা পেরিয়ে গেছে। তরি যান্ত্রিক ভঙ্গিতে বসা থেকে উঠে দাঁড়ালো। কোনো রকমে পা টেনে গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মস্তিষ্ক ক্রমেই সচল হতে থাকলো ওর। প্রথমত, অর্থী প্রথম দিন প্রণয়ীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলেছিল ওরা অর্থীর ভাইয়ের বন্ধুর ছেলে মেয়ে। ভাইয়ের বন্ধু মানে প্রহর, প্রহরের বন্ধু, আর প্রহরের বন্ধু মানেই তো সৌহার্দ্যই। দ্বিতীয়ত, হসপিটালে প্রণয়ীর সাথে কাল হসপিটালে দেখা হওয়ার পর ও বলেছিল ওর পাপাও সেই হসপিটালের ডক্টর। এই বিষয়গুলো ওর মস্তিষ্কে আগে কেন নাড়া দেয়নি ভেবেই তরির নিজের প্রতি ক্রোধ জমা হলো মনে। হতভম্ব দৃষ্টি ক্রমশ কুঞ্চিত হতে লাগলো। ঠোঁট ভেঙে এলো। ভয়ানক কান্নারা হানা দেওয়ায় তৎপর হতেই তরি এক হাতে নিজের মুখের নিম্নভাগ চেপে ধরল। তার সন্তান দুটো আজও বেঁচে আছে। শুধুমাত্র একটা ভুল তথ্য তার জীবনের মোড় এইভাবে ঘুরিয়ে দিল। চোখের কোণ বেয়ে মোটা মোটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়তে লাগলো তরির। সৌহার্দ্য বেশ থমথমে মুখে প্রণয়ের পায়ে ব্যান্ডেজ করছে। প্রণয় আর প্রণয়ী দুজনেই চুপচাপ বসে আছে। তবে ওদের দুজনের চোখে মুখে থাকা ভীতি সৌহার্দ্যের চোখে অনেক আগেই ধরা পড়েছে, তাই সে এখনো কিছু বলছে না।
হঠাৎই সৌহার্দ্যের চেম্বারে প্রহর প্রবেশ করলো। কিছু একটা বলার প্রস্তুতি নিয়েও সেটা বলতে পারল না, বরং অবাক হয়ে প্রণয়ের পায়ের দিকে তাকিয়ে বলল, এ কি, ওর হাঁটুতে কি হয়েছে? ছিলে গেছে আবার, সারাদিন ছোটাছুটি করলে তো ব্যথা লাগবেই। সৌহার্দ্যের ক্লান্ত ও হতাশ কণ্ঠ। প্রহর প্রণয়ের দিকে কাতর কণ্ঠে বলল, ইস, অনেক ব্যথা হচ্ছে তাই না? প্রণয় তড়িৎ গতিতে না বোধক মাথা নাড়িয়ে আবারও মুখটা ছোট করে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। সৌহার্দ্য সেটা দেখা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই হোক, তুই কিছু বলবি? এই সময়ে আমার সাথে দেখা করতে এলি যে, কি ব্যাপার বলতো? আসলে আমি কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, তাই জানাতে এলাম আর কি। সৌহার্দ্য ভুরু কোঁচকাল, প্রহরের দিকে তাকিয়ে বলল, তো ফোনে জানিয়ে দিলেও তো পারতি। ফোন দিয়েছিলাম, কিন্তু তুই রিসিভ করেছিলি না। এছাড়া কেন যেন ইচ্ছে করছিল তোর সাথে একবার দেখা করে যেতে, তাই নিজের মনকে আর আটকালাম না, তাই চলে এলাম। সৌহার্দ্য মলিন হাসল, বলল, কবে ফিরছিস তাহলে? এই তো 2 সপ্তাহ পর। বলেই প্রণয় প্রণয়ীকে চুমু দিল প্রহর। সৌহার্দ্যকে জড়িয়ে ধরতেই সৌহার্দ্য হাসি হাসি মুখে বলল, বিদেশে যাওয়ার আগে তো এত ভালোবাসা দেখাতি না কখনো, আজ হঠাৎ এমন জড়াজড়ি করছিস যে? প্রহর ম্লান মুখে হেসে বলল, জানি না ইয়ার, হঠাৎ খুব ইচ্ছে হলো রে, আসি। সৌহার্দ্য প্রহরকে বিদায় জানিয়ে প্রণয় আর প্রণয়ীকে বাড়িতে দিয়ে আসার জন্য বেরিয়ে গেল। তরি সৌহার্দ্যের বাড়ির সামনে এসে গাড়ি থামালো। নিজের কম্পিত হাতে স্টিয়ারিং আঁকড়ে ধরে থম মেরে বসে রইল কিছুক্ষণ। এত বছর নিজেকে মাত্রাতিরিক্ত সাহসী মনে হলেও আজ তরি বুঝতে পারছে সে একটা জায়গায় অনেক দুর্বল, আর সেই দুর্বলতার নাম হলো সৌহার্দ্য। প্রণয়ের আগমনের দুর্বলতার ভিত যেন আরো বেশি মজবুত হয়ে গেছে। গাড়িটা পার্ক করে গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো তরি। সৌহার্দ্যের ফ্ল্যাটের সামনে গিয়ে কম্পিত হাতে কলিং বেল বাজালো। বুকের ভেতর কেমন যেন ঢিপ ঢিপ শব্দ হচ্ছে ওর। এই অদ্ভুত হৃদকম্পন কি অন্যরাও শুনে ফেলবে? সবাই কি বুঝে ফেলবে যে তরি ভয় পাচ্ছে? সেই অতিমাত্রায় সাহসী তরি আজ ভীত সন্ত্রস্ত। ব্যাপারটা হজম করতে পারবে তো সবাই? ভাবনার মাঝেই দরজা খোলার আওয়াজে কেঁপে উঠল তরি। বুকের ভেতর লাফিয়ে উঠল যেন। চকিত দৃষ্টিতে সামনে তাকিয়ে দেখল সেই বৃদ্ধা রমণীকে, যে একসময় চাঁদ বলতে অজ্ঞান ছিল। সে হাতের লাঠিতে ভর দিয়ে চোখ পিটপিট করে তাকিয়ে আছে। হয়তো চোখের জ্যোতি অনেক কমে গেছে বার্ধক্যের ভারে। কে, ক্যাডা তুমি? হাতের লাঠি তরির দিকে তাক করে প্রশ্ন করলো সৌহার্দ্যের দাদি। তরি অবাক চোখে তাকালো, চোখ দুটো টলমল করে উঠল মুহূর্তেই। কাঁপা কাঁপা গলায় বলল, আমায় তুমি চিনতে পারছো না দাদি? আকস্মাতে বিস্ফোরিত চোখে তাকালো দাদি। হতবিহ্বল হয়ে ক্ষণিকের জন্য হয়ে পড়ল। কয়েক পায়ে এগিয়ে তরির বাহুতে হাত রেখে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের হাত দিয়ে তরির মুখ ছুঁয়ে ছুঁয়ে বলল, চাঁদ, তুই আমাদের তরি? নাকি আমি কানে ভুল শুনলাম? তরি ভুরু কুচকে তাকালো। তার মানে দাদি এখন চোখে ঠিকমতো দেখতে পায় না? আর সৌহার্দ্য এই বাড়ির কাউকে ওর ব্যাপারে কিছুই জানায়নি? এত অভিমান! হয়তো অভিমান করাটাই স্বাভাবিক। দীর্ঘশ্বাস ফেলল, চোখের পানি মুছল তরি। নাক টেনে বলল, হ্যাঁ দাদি, আমি এসেছি, তোমাদের তরি। আমাকে দেখতে পাচ্ছ না তুমি? দাদি নির্বাক হয়ে রইলেন কিছুক্ষণ। প্রশ্নের উত্তর না দিয়েই বাড়ির সবাইকে ডাকা শুরু করে দিলেন। বৌমা, রাইহান, সৌহার্দ্য রে, কে কোথায় আছিস? দেখ কে এসেছে, কই তোরা সবাই, দেখে যা। কে এসেছে মা? এভাবে ডাকছেন? সুজাতা রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে এগিয়ে এসে তরির দিকে নজর পড়তেই তার কথা আটকে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন তরির মুখের দিকে। সৌহার্দ্যের বাবার হাত ঘড়ি পড়তে পড়তে
এগিয়ে এসে বলেন, আমি একটু চেক আপের জন্য সৌহার্দের হসপিটালে যাচ্ছি, বুঝলে সুজাতা? সুজাতা কোনো উত্তর না দিয়েই এক দৃষ্টিতে তরির দিকে তাকিয়ে রইলেন। মিস্টার রাইহান বিরক্ত হয়ে বলেন, কিছু বলেছি আমি তোমাকে? ওই দিকে তাকিয়ে আছো কেন এভাবে? কি আছে ওই দিকে? মেন ডোরের দিকে তাকিয়ে মিস্টার রাইহানও বিস্মিত হলেন। হতভম্ব কণ্ঠে বললেন, তরি! এত বছর পর নিজের কাছের মানুষগুলোকে দেখে আবেগান্বিত হলো তরি। এক পা এগিয়ে ভেতরে প্রবেশ করতেই কানে ভেসে এলো কারোর গাম্ভীর্যপূর্ণ বাক্যস্রোত। কেন এখানে এসেছো তুমি? পেছনে ঘুরে তাকালো তরি। সৌহার্দ্য এসেছে, সাথে প্রণয় আর প্রণয়ী। দুজনকে দুই হাতে ধরে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য, চোখে মুখে অদ্ভুত গম্ভীরতা, যা তরির অচেনা, আবার অনেকটা চেনাও। তরি টলমল চোখে তাকিয়ে বলল, আমার বাচ্চারা, আমার বাচ্চারা। প্রণয়ী অবুজের মতো তাকিয়ে আছে। সৌহার্দ্য তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বলল, এত বছরে মনে পড়লো? দেরিটা একটু বেশি হয়ে গেল না? তুমি আমায় ভুল বুঝছো সৌহার্দ্য। তরির বিমর্ষ দৃষ্টি মেলে তাকালো। সেই চোখে চোখ পড়তেই সৌহার্দ্য নিজের ভেতরে সেই চিরপরিচিত আলোড়ন অনুভব করলো। কেমন অদ্ভুত অনুভূতি! এই এক অনুভূতির সামনে রাজ্যের সব রাগ, দুঃখ, অভিমান যেন নিজেদের পরাজয় স্বীকার করে নেয়। একটা শ্বাস টেনে সৌহার্দ্য নিজেকে শক্ত করার চেষ্টা করলো, কোনো রকমে নিজের দৃঢ়তা বজায় রেখে বলল, যখন আমার জীবনে তোমার প্রয়োজন ছিল তখন তুমি ছিলে না। তবুও আমার বিশ্বাস ছিল একদিন তুমি আসবে। সেই দিনটা সম্ভবত আজই হলো। কিন্তু একটা তিক্ততাপূর্ণ সত্য কি জানো? আজ তোমাকে ছাড়া বাঁচতে শিখে গেছি আমি। তরি বিস্মিত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, অস্পষ্ট স্বরে বলল, আমাকে ছাড়া? হ্যাঁ, তোমাকে ছাড়া। দূরত্ব যেমন ভালোবাসা বাড়ায়, ঠিক তেমনি মানুষকে ভেতর থেকে পাথর বানিয়ে তোলে। একটা সময় ভাবতাম তোমাকে ছাড়া হয়তো বাঁচতে পারবো না, হয়তো এমনটাই হতো যদি তুমি আমায় শূন্য করে দিয়ে চলে যেতে। কিন্তু না, তুমি আমাকে বেঁচে থাকার কারণ দিয়েছিলে। প্রণয়ীকে রেখে গিয়েছিলে। ওদের জন্যই এতটা বছর বেঁচে আছি আমি, আর বাকি জীবন ওদের জন্যই কাটিয়ে দিতে পারবো। সৌহার্দ্য প্রণয়ীর দুই হাত ধরে তরিকে পাশ কাটিয়ে চলে গেল। তরি কিছু বলতে চেয়েও বলতে পারল না। কিভাবে আটকাবে সে ওদের? হঠাৎ পেছন থেকে সৌহার্দ্যের গলা শুনতে পেল তরি, কিন্তু আমার জীবনে তোমার প্রয়োজন না থাকলেও প্রণয়ীর জীবনে ওদের মায়ের প্রয়োজন আছে। আমি চাই না ওরা সারা জীবন মায়ের অভাব অনুভব করুক, কারণ আমি পৃথিবীর সেরা বাবা হলেও প্রণয়ীর মায়ের অভাব পূরণ করতে কখনোই আমি পারবো না। সৌহার্দ্য প্রণয়ীর হাত ছেড়ে দিল। অগত্যা দীপ্ত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। একবারের জন্যেও পেছনে ঘুরে তাকালো না। প্রণয়ী সৌহার্দ্যের যাওয়ার দিকে একবার তাকিয়ে আবারও চোখ ঘুরিয়ে তরির মুখের দিকে তাকালো। তরি হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সৌহার্দ্যের যাওয়ার দিকে। হয়তো সে ভাবতেও পারেনি সৌহার্দ্য এমন কোনো কথা বলবে। সৌহার্দ্যের কথাটা হজম হচ্ছে না ওর। তার মানে তুমি আমার মা? হঠাৎ নিজের হাতে টান অনুভব করায় চোখ নামিয়ে তাকালো তরি। প্রণয়ী ওর দিকে জিজ্ঞাসুনো দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশেই প্রণয় এসে দাঁড়ালো। ওর চোখ দুটো পানিতে ছলছল করছে। প্রণয় কাঁদো কাঁদো চোখে তাকিয়ে বলল, তোমার কথায় কেমন যেন মায়ের শাসনের সুর ভেসে আসতো কানে। এজন্য তোমায় আমার একটুও ভালো লাগতো না। আমার মায়ের জায়গায় কেউ বসতে চাইলে সহ্যই হতো না আমার। তুমি কি সত্যি সত্যি আমাদের মা? বাবা কি সত্যি বলে গেল আমাদের? তরি কিছু বলতে চেয়েও বলতে পারল না। সব আবেগ গলায় এসে আটকে গেল। বুক ভার হয়ে এলো। চোখ দিয়ে গড়িয়ে পড়া নোনা পানির স্রোত কোনো বাধা না দিয়েই হাঁটু মুড়ে বসে পড়ল তরি। মাথা নাড়িয়ে
কোনো রকমে হ্যাঁ বলে দুই হাতে নিজের বুকে আগলে নিল প্রণয় আর প্রণয়ীকে। ওদের সারা মুখে অগণিত চুমু এঁকে দিল। জীবনে প্রথমবারের মতো মায়ের আদর পেয়ে চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল প্রণয় আর প্রণয়ীর। দূর থেকে আড়ালে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে মুখে হাসি ফুটল সৌহার্দেরও। অর্থী হসপিটাল থেকে ফিরেছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়। গাড়ির জানালা ভেদ করে বাইরে চোখ পড়তেই অবাক হলো সে। পাশের পার্কে ঘাসের ওপরে একা একা বসে আছে অর্ণব। দূর থেকে হলেও অর্ণবকে চিনতে অসুবিধা হলো না অর্থীর। হুট করেই গাড়ি থামিয়ে চলে গেল অর্ণবের সাথে কথা বলতে। একা একা কি করছিস এখানে? কাউকে মিস করছিস? অর্থী এসে হুট করেই অর্ণবের পাশে এসে বসল। অর্ণব ভুরু কুঁচকে অর্থীর দিকে তাকালো, বলল, তুই? কেন, অন্য কাউকে এক্সপেক্ট করেছিলি মনে হচ্ছিল? অর্থী ভুরু নাচিয়ে প্রশ্ন করলো, মন মেজাজ ভালো নেই? তোর খোঁচা মারা কথা শেষ হলে যেতে পারিস। অর্ণবের চোখে মুখে বিরক্তি। অর্থী কিছুক্ষণ চুপচাপ বসে রইল। হঠাৎ হতাশার শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। অর্থীকে পা ঘুরিয়ে চলে যেতে দেখে অর্ণব অবাক হলো। মেয়েটা ওর কথা শোনা শুরু করলো কবে থেকে? বিস্মিত চোখে তাকিয়ে বলল, চলে যাচ্ছিস? তুমি তো চলে যেতে বললে। আমি বললেই চলে যাবি? অর্থী থামল, মুখ ঘুরিয়ে অর্ণবের দিকে তাকালো, ভুরু কুচকে তাকিয়ে বলল, তোমার প্রশ্ন বুঝিনি আমি। বসতে হবে না, পাশে এসে বস। অর্থী দ্বিধাদ্বন্দ্ব নিয়ে পুনরায় পাশে গিয়ে বসল। অর্ণব খোলা আকাশের দিকে তাকিয়ে বলল, তোরির সাথে কথা হয়েছে তোর? হয়েছে। ভালো আছে ও। সৌহার্দ্য যদিও এখনো রেগে আছে, সব ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই। সৌহার্দ্য রেগে আছে কেন তাহলে? তোরির তো কোনো দোষ নেই। সৌহার্দ্য ভাইয়া ভাবছে তোরি সব জেনেও নিজের ছেলে মেয়েদের কাছ থেকে দূরে ছিল, কিন্তু তোরি জানতো ওর বাচ্চারা মারা গেছে। আমরাও তো জানাইনি তোরিকে কিছুই। একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ঠিক হয়ে যাবে সব কিছু, কোনো চিন্তা নেই। ও সুখে থাকলেই চলবে রে। অর্ণবের কথাই ওর দিকে ভুরু কুঞ্চিত করে তাকালো অর্থী। তার ছেলের হাসি দিয়ে বলল, তোরির জীবনের সুখের একমাত্র নাম হলো সৌহার্দ্য। ওকে ওর সুখ থেকে এতটা বছর দূরে সরিয়ে রেখে এখন আবারও তোরির সুখের আশা করছিস? অর্ণব গুরুতর ভঙ্গিতে বলল, সৌহার্দ্যের সঙ্গ ওর জীবনে শুধুই দুঃখই এনেছে, এজন্যই তো ওকে দূরে সরিয়ে রেখেছিলাম আমরা। অর্থী মলিন হাসল। ক্ষণিকের নীরবতা শেষে প্রশ্ন করল, শুধু দুঃখ থেকে দূরে সরানোর উদ্দেশ্যই ছিল? তোরিকে পাওয়ার ইচ্ছে ছিল না তোর? সেই অন্যায় ইচ্ছেটা তো সেই দিনই মেরে ফেলেছিলাম, যেদিন তোরির চোখে সৌহার্দ্যের জন্য প্রেম দেখেছিলাম। অর্ণবের মুখে দূরবোধ্য হাসি। ভালোবাসলেই পাওয়ার ইচ্ছে রাখতে নেই। ভালোবাসা মানে স্বার্থহীনতা, প্রিয়জনের সুখের জন্য ত্যাগ বরণ করা। তুমি তো ত্যাগ করনি। করেছিলাম। আমি সব সময় চেয়েছি সৌহার্দ্যের সাথে তোরি সুখে থাকুক, কিন্তু আমি এটাও প্রতিজ্ঞা করেছিলাম, তোরির এক ফোঁটা চোখের জল যদি কারণ ও সৌহার্দ্য হয়, তাহলে সৌহার্দ্য তোরিকে হারাবেই হারাবে। এটা সৌহার্দ্যও জানতো, এর ফল ও ভোগ করছে। অর্থী দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটাকে আজীবন একটা নিকৃষ্ট মানুষের নজরে দেখেছে ও, কিন্তু ভাবেইনি যে এই মানুষটা এতটা স্বার্থহীন। ভাবনার মাঝে অর্ণবের হতাশ কণ্ঠ শুনতে পেল অর্থী। তোরই কোনোদিনও আমার হতো না রে। একতরফা ভালোবেসেছি আমি ওকে, এই সত্যটা অনেক আগেই আমি মেনে নিয়েছিলাম। তাহলে বাকি জীবনটা কি একাই কাটাতে? একা কেন কাটাবো? সারা জীবন ব্যর্থ প্রেমিকের মতো কাটাই কেউ? বিয়ে তো করতামই। কাকে? অর্থী জিজ্ঞাসন দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তোকে। অর্ণবের ঠোঁটের কোণে রহস্যময় হাসি। অর্থী হতভম্ব হয়ে তাকিয়ে রইল। অর্ণবের চিন্তিত মুখে বলল, মেডিকেল স্টুডেন্ট থাকাকালীন সময় থেকেই আমায় ভালোবাসিস তাই না?
সেই ভালোবাসার কারণে পড়াশোনা শেষ করার পরও দেশে ফিরিসনি। এত বছর আমার জন্য কুমারী থেকে গেলি, এখন কি আমায় রিজেক্ট করবি? করলেও সমস্যা নেই, তুলে নিয়ে বিয়ে করব। কিন্তু বিয়ে তো আমি তোকেই করছি, প্রেমটা না হয় তোর সাথে বিয়ের পরেই করব। কারাগার থেকে মুক্তি পেয়ে অরুণী চট্টগ্রাম চলে এসেছে। এখানকার গ্রামীণ এলাকার একটা ক্লিনিকে রোজ বসে সে। ডক্টর নামক ব্যক্তি এখানে দুর্লভই বলা চলে। সকল হাতুড়ে চিকিৎসকদের ভিড়ে নিজের অবস্থান বেশ শক্ত করে ফেলেছে সে ইতিমধ্যে। তবুও নিজেকে নিকৃষ্ট মনে হয় নিজের চোখে। জীবনে কম অপকর্ম সে করেনি। নিজের স্বার্থের কথা ভেবে একাধিক খুন করে গেছে সে। ভাবনার মাঝেই কেউ এসে বলল, ম্যাম, পাশেই একজনের বাসায় গিয়ে একটা পেশেন্ট দেখে আসতে হবে। এয়া একটু নতুন কি, চলো যাই। অরুণী বেরিয়ে গেল ক্লিনিক থেকে। এলাকার লোডশেডিং হচ্ছে আজ। কাল রাতে ঝড় হয়েছিল, এরপর থেকে বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যেই আছে। অরুণী যখন গন্তব্যে পৌঁছালো তখন চারপাশে অন্ধকার। ফোনের আলো জ্বালিয়ে কোনো রকমে বাড়িতে প্রবেশ করলো সে। একতলা আলিশান বাড়ি, 4-5 জন সার্ভেন্ট আছে, তবে সবাই মেয়ে। ব্যাপারটায় কিছুটা অবাক হলো অরুণী। ভেতরে প্রবেশ করতেই অন্ধকারে কারোর গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ডক্টর এসেছে। গলাটা পরিচিত লাগলেও অরুণীর কাছে, কিন্তু হঠাৎই শোনাই ধরতে পারল না কার গলা। পাশের মহিলাটা বলল, জি স্যার, ভেতরে নিয়ে যাব। মেয়ে নাকি ছেলে? মেয়ে। লোক হাত তুলে ইশারায় অনুমতি দিল। অরুণী ঘরের ভেতরে প্রবেশ করলো। সার্ভেন্ট মোমের আলো নিয়ে এলো। একটা মেয়ে মুখ গলা পর্যন্ত ঘোমটা টেনে বসে আছে। অরুণী গিয়ে মেয়েটার পাশে বসে বলল, অনেক কনজারভেটিভ পরিবার মনে হচ্ছে, আমার সামনে এভাবে বসতে হবে না। দেখি, তাকাও তো আমার দিকে। মেয়েটা এক চোখ উন্মুক্ত করে অরুণীর দিকে তাকালো, কিন্তু তার ঝাপসা দৃষ্টি দিয়ে অরুণীর মুখ স্পষ্ট দেখতে পেল না। বলল, তোমার কণ্ঠটা এত পরিচিত লাগছে কেন? কে তুমি? অরুণী ভুরু কুঁচকে বলল, পরিচিত তো আমারও লাগছে, তুমি কে বলো তো? ও যেই হোক, তোর জানতে হবে না, চলে যা আমার বাড়ি থেকে। অরুণী অবাক হয়ে পেছনে ঘুরে তাকালো। প্রহরকে দেখে বিস্মিত চোখে একবার প্রহরের দিকে, আরেকবার বিছানায় বসা মেয়েটার দিকে তাকালো। তার মানে এটা মধু? ও মারা যায়নি? তুই ওকে লুকিয়ে রেখেছিস? তুই এটা জেনেছিস? আর কেউ যেন এই সব কিছু না জানে। অরুণী অতি মাত্রায় অবাক হয়ে বলল, মানে তুই কিভাবে করেছিস এসব? মধু কিভাবে তোর কাছে এলো? এসব কিভাবে সম্ভব? প্রহর অরুণীকে টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে এনে চাপা কণ্ঠে বলল, সব রহস্যর গভীরে ঢুকতে নেই। তোরও এত প্রশ্নের উত্তর জানতে হবে না। অরুণী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে কি তুই ওকে সারা জীবন লুকিয়েই রাখবি? যেদিন ও পৃথিবীর বুকে স্বনির্ভর হয়ে দাঁড়াতে পারবে, সেদিনই ও ওর পরিচয় প্রকাশ করবে। আমিই করব ওর পরিচয় প্রকাশ। অরুণী হতভম্ব হয়ে তাকিয়ে রইল প্রহরের দিকে। এত বড় একটা সত্য এত বছর সবার চোখ থেকে কিভাবে আড়াল করে রেখেছে প্রহর? পরিশিষ্ট 1 বছর পর নিজের চেম্বারে বসে কয়েকটা কেসের ফাইল ঘাটছে মধু। চোখে মোটা চশমা আর মুখের এক পাশ ওড়নায় ঢাকা। হঠাৎ তরি ভেতরে এসে প্রবেশ করলো। বিনা অনুমতিতেই চেয়ার টেনে বসতে বসতে বলল, উকিল সাহেবা, আপনার ব্যস্ততা কাটলে আমার কথা একটু শুনবেন? মধু ভুরু কুঁচকে বলল, তুই নিজেই তো ব্যস্ত মানুষ, তোর সময় আছে আমার কথা শোনার? তরি আফসোসের সুরে বলল, আমি তো এত বছরেও নিজের নাম বিখ্যাত করতে পারলাম না, আর তুই বছর ঘুরতে না ঘুরতেই সমাজের সবার মুখে সুপরিচিত একটা ব্যক্তি হয়ে গেলি। অসহায় নির্যাতিত মেয়েদের একটা বিশ্বস্ত অবলম্বন আপনি। মধু ভুরু কুঁচকে বলল, আচ্ছা, এখানে এসব কথা বলতে এসেছিস বুঝি?
না, প্রহর ভাইয়ার সাথে এসেছি। ভাইয়া গাড়িতে বসে বসে বলছিল, কত জোর খাটিয়ে এত বছর তোকে পড়াশোনা করিয়েছে। মধু আনমনে হেসে বলল, আমার মনের জোরই তো ছিল রে। যত দূর ঠেলেছি সে তত কাছে ডেকে এনেছে আমাকে। যতবার ভেঙে গুড়িয়ে গেছি ততবার আমায় জুড়ে দিয়েছে। এক চোখের অন্ধত্বে সেই চোখের দৃষ্টি হয়েছে প্রহর। যাই হোক, তুই কেন এসেছিস সেটা বল। তরি হতাশ গলায় বলল, ভুলে গেলি? আজ প্রণয় আর প্রণয়ীর জন্মদিন। আরে আমি তো ভুলেই গেছি, কিন্তু আমি এখন, সরি ম্যাম ডিস্টার্ব করার জন্য, আসলে একজন নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, সেটার ফাইল জমা দিতে এলাম। মধুর পিয়ের দিকে তাকিয়ে বলো, রেখে যাও। পিয়ে ফাইলটা টেবিলের ওপরে রেখে চলে গেল। তরি উৎসুক হয়ে ফাইলটা হাতে নিয়ে বলল, আমি একটু দেখি। হ্যাঁ, আমার এসব কেস নিয়ে জানার অনেক ইচ্ছে হয় রে। মধু হেসে বলল, আচ্ছা পড়। তরি ফাইলটা হাতে নিল। একটা ষোড়শী মেয়ের কেস। মেয়েটার চোখের সামনে তার মায়ের মৃত্যু হয়েছে, আর সেই মৃত্যুর কারণ হলো মেয়েটার বাবা। মেয়েটা নিজের বাবার বিরুদ্ধে বিচার চেয়ে আইনের আশ্রয় নিয়েছে। সাক্ষ্য থাকলেও যথেষ্ট প্রমাণ নেই এখানে। মেয়েটার মধ্যে নিজের সত্তাকে গভীরভাবে অনুভব করতে পারল তরি। তরি মনে প্রাণে চায় মেয়েটা সৌহার্দ্যের চাঁদের মতো হোক, তবে প্রণয়াসক্ত পূর্ণিমা তরি না হোক সে। কে জানে তার এই ইচ্ছে পূরণ হবে কিনা। হয়তো এজন্যই লোকে বলে ইতিহাস বারবার ফিরে আসে। সমাপ্ত। প্রণয়াসক্ত পূর্ণিমা তুমি গল্পের সারপ্রাইজ পর্ব। লেখিকা মাহফুজা আক্তার। এই গল্পের সারপ্রাইজ পর্ব শুরু করছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। অরিত্রী শেহেরিশ থেকে তৈরি হয়ে ওঠার গল্পটাই আমাকে শিখিয়ে দিয়েছে জীবনের বৈচিত্র্যময়। সময়ের চাকা যত দ্রুত ঘোরে, তার থেকে কয়েক গুণ কম বা বেশি তাড়াতাড়ি জীবনের মুহূর্তগুলো আবর্তিত হয়। সেই মুহূর্তগুলো আমাদের কিছু শিখিয়ে দিয়ে যায়, কিন্তু কেড়ে নিয়ে যায় আবার জীবনে অতি অনাকাঙ্ক্ষিত আর কাঙ্ক্ষিত কিছু সংযোগও ঘটায়। সে যাই হোক, আমার কাছে জীবনের মানেটা কিছুটা অন্যরকম। জীবন আমাকে নিজের মধ্যে ভিন্ন এবং পুরোপুরি বিপরীতধর্মী দুটো সত্তাকে ধারণ করতে শিখিয়েছে। যেখানে অরিত্রী ছিল এক আদুরে লাজুক এবং উচ্ছল সত্তা, অন্যদিকে তরি ছিল সাধারণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ এক বাক প্রতিবন্ধী নারী সত্তার আড়ালে লুকিয়ে থাকা এক প্রতিশোধ স্পৃহা মানবী। অরিত্রী হাসতে শিখেছিল, তরি হাসতে ভুলে গিয়েছিল। অরিত্রী কাঁদতে শিখেছিল, তরি কাঁদতে ভুলেছে। অরিত্রীর মন কোমল ছিল, আর সেই কোমল হৃদয়ে আঘাতে জর্জরিত হয়ে তরির পাথর তুল্য হৃদযন্ত্রের প্রতিস্থাপন হয়েছে। অরিত্রী ভেঙে গুড়িয়ে গিয়েছিল, আর তরি দুমড়ে মুচড়ে গেলেও ভেঙে পড়েনি কোনোদিন। অরিত্রীর জীবন তো তার মায়ের মৃত্যুর সাথে সাথে সমাপ্ত হয়েছিল, কিন্তু সেই উপসংহারেই ঘটেছিল নতুন সূচনা। একজন স্বাভাবিক এবং বুঝদার মানুষের কাছে তার মায়ের মৃত্যু কতটা কষ্টকর আমার জানা নেই, কিন্তু একটা অবুঝ বাচ্চা নিজের চোখের সামনে তার মায়ের খুন, সেই খুন আবার তার বাবার হাতে, আর পরিশেষে তার মায়ের পুড়তে থাকা দেহ এবং তীব্র বেদনার হাহাকার ও আর্তনাদ সেই বাচ্চাটাকে ঠিক কতটা নাড়িয়ে তুলতে পারে সেটা আমি বুঝিয়েছি। নিজেকে অতল গহ্বরে তলিয়ে যাওয়া কিছু মনে হয়েছিল। ভেতরে ভেতরে তো সেই দিনই মরে গিয়েছিলাম, আর সেই মৃতের ভেতরেই জন্ম নিয়েছিল প্রতিশোধ পরায়ণ এক সত্তা, তরি। ভাবনায় এতটাই মগ্ন ছিলাম যে টেরই পাইনি হঠাৎ কেউ একজন পেছনে এসে দাঁড়িয়েছিল। তাকে অনুভব করার আগেই সে আমার চোখ আগলে ধরল। তার স্পষ্ট যে আমার চির চেনা, তার স্পর্শগুলো আমার অতি পরিচিত। কিভাবে ভুলতে পারি আমি তাকে? তাকে চিনতে তো অবশ্যই আমি পারি। সৌহার্দ্য। সে চোখ ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো, চোখে মুখে প্রচণ্ড বিরক্ত স্পষ্ট। আমি সেটা লক্ষ্য করেই ভুরু নাচালাম। কি হলো?
মুখের এই অবস্থা বানিয়ে রেখেছো কেন? তুমি প্রত্যেকবারই বুঝে ফেলো। সৌহার্দ্য ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলো। ঘামে তার কালো শার্টটা গায়ের সাথে লেপ্টে আসে। কপালের পাশ বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো জানান দিচ্ছে সে কতটা ক্লান্ত। শুভ্র সুন্দর মুখটা লাল হয়ে গেছে। কপালে আপনা আপনি কুঁচকে গেল আমার। তোমার এই অবস্থা কেন? রিকশায় এসেছি বলেই সৌহার্দ্য বিছানায় গিয়ে বসলো। এই কাঠফাটা রোদে রিকশায় কেন? গাড়ি কি হয়েছে? প্রণয়ীর স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওদের স্কুলের রাস্তা একদম উল্টো দিকে। সকাল থেকেই দুটো কমপ্লিকেটেড সার্জারি করে ক্লান্ত লাগছে প্রচুর, তাই আর যাইনি। আচ্ছা, তুমি কি ভাবছিলে এতক্ষণ? সেই কখন এসেছি আমি, তুমি তো টেরই পাওনি বোধ হয়। কোনো অন্য রাজ্যে ছিলে মনে হচ্ছিল। আমি মৃদু হেসে বললাম, আমার ভাবনার রাজ্যে কোনো কিছুরই অভাব নেই। সৌহার্দ্য ভুরু কুঁচকালো। অতীতের মাঝে এত ডুব দেওয়ার কোনো প্রয়োজন আছে কি? নেই। আমার জিজ্ঞাসুনো দৃষ্টির দিকে তাকিয়ে সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলল। বেশ শান্ত গলায় বলল, আমাদের জীবনের যতটুকু সময় কেটেছে তার মধ্যে আমাদের কাছাকাছি থাকার চেয়ে দূরত্বের থাকার পরিমাণটাই বেশি। পরিস্থিতি আমাদের অদ্ভুত আর জটিল পরীক্ষায় ফেলেছে সব সময়। সেই দুঃসময়ের কথা ভেবে আমাদের বর্তমানের এই সুন্দর জীবনে আর কষ্টের রেশ এনো না প্লিজ। সৌহার্দ্য আমার কপালের মধ্যভাগে ওষ্ঠের গভীর স্পর্শ এঁকে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। সৌহার্দ্যের কথায় ভেতরে একটা অদ্ভুত স্বস্তি অনুভূত হলো। 1 বছর আগেও ভাবতে পারিনি যে সৌহার্দ্যের পাহাড় সম অভিমান গলে আবারও আগের মতো ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাবো। তখন সৌহার্দ্যের দৃষ্টিতে নিজেকে অপরিচিত মনে হতো। সৌহার্দ্য বারবার আমায় এড়িয়ে গেলেও আমি বারবার ওর সামনে গিয়ে দাঁড়াতাম। এমন করেই মান অভিমানে কাটছিল আমাদের দিন। এক রাতে সৌহার্দ্যের টেবিলে সিগারেটের প্যাকেট দেখে অবাক হয়েছিলাম। আমি থাকতে তো সে সিগারেটের অভ্যাস ছেড়ে দিয়েছিল, তাহলে এটা কেন? আমার অনুপস্থিতিতে কি সৌহার্দ্য আবার? ভাবনার মাঝে সৌহার্দ্য ঘরে এলো। আমার দিকে একবার তাকিয়ে চোখটা সরিয়ে ঘুমন্ত প্রণয় আর প্রণয়ীর দিকে তাকালো। সৌহার্দ্য বিছানার দিকে এক পা এগোতেই আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। সৌহার্দ্য আমার দিকে গাম্ভীর্যপূর্ণ দৃষ্টিতে তাকালো। রোজ রোজ তোমার এই পথ আগলে দাঁড়ানোর কাহিনী ভালো লাগে না। এখানে তুমি শুধুমাত্র প্রণয় আর প্রণয়ীর মা, এটা হয়েই থাকছো। মিসেস সৌহার্দ্য রাইহান হয়েও না কখনো। আমি বিস্ফোরিত চোখে তাকালাম। সেই দৃষ্টি উপেক্ষা করে সৌহার্দ্য বারান্দার দিকে চলে গেল। চোখের কোণ ভিজে এলো, চোখ গড়িয়ে জল গড়িয়ে পড়তে দিলাম না। নিজেকে নিয়ন্ত্রণ করে তড়িৎ গতিতে সৌহার্দ্যের পাশে গিয়ে দাঁড়ালাম। সৌহার্দ্যর হাতে হাত ভাঁজ করে আকাশের গোলাকার চাঁদের দিকে তাকিয়ে আছে। আমার উপস্থিতি অনুভব করতেই সে বলল, আরো কিছু কড়া কথা শুনতে চলে এসেছো? তুমি আবার সিগারেটের অভ্যাস করেছ? সৌহার্দ্য ভুরু কুঁচকাল, বলল, মানে? আমি হাত এগিয়ে সিগারেটের প্যাকেটটা দেখালাম। সৌহার্দ্য সেটার দিকে একবার চেয়ে আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। তোমার কি মনে হয় আমি তোমার মতো? ডক্টর সৌহার্দ্য রাইহান নিজের কথা রাখতে জানে। সময়ের সাথে সাথে নিজের মনকে বদলে ফেলে না। এটা প্রহর ফেলে গিয়েছিল আমার ঘরে। সবাইকে নিজের মতো ভাবো কেন তুমি? হ্যাঁ? দাঁতে দাঁত চেপে তাকালাম। সৌহার্দ্যের বারবার আমাকে অপমান করছে। কিছু বলছি না বলে ওর কড়া কথাও বন্ধ হচ্ছে না। নিতান্তই বাধ্য হয়ে বললাম, তোমার কি মনে হচ্ছে না যে তুমি একটু বাড়াবাড়ি করছো? না, মনে হচ্ছে না। সৌহার্দ্যের কাট কাট জবাব। তোমার অভিমান করা সাজে, আমি অস্বীকার করছি না, কিন্তু সবকিছুরই একটা লিমিট থাকে সৌহার্দ্য। কেন এইভাবে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তুমি? শেষাক্ত বাক্যে কেমন যেন একটা কাতরতা বেরিয়ে এলো আমার কণ্ঠ থেকে। সৌহার্দ্য আমার চোখের দিকে অদ্ভুত শীতল দৃষ্টি নিবদ্ধ করে বলল, ধৈর্যের পরীক্ষা? এটাকে তোমার পরীক্ষা মনে হয়? তাহলে আমার জন্য
বিগত 7টা বছর কি ছিল একবার অনুভব করে দেখো তো। সদ্যজাত দুটো বাচ্চাকে আমি 2 হাতে সামলেছি। মা নই আমি ওদের, বাবা ছিলাম। মা আর বাবার মধ্যে অনেক পার্থক্য। মায়েরা যা পারে বাবারা তা পারে না, কিন্তু আমাকে সব কিছুই পারতে হয়েছে। একই সাথে বাবা আর মায়ের দায়িত্ব পালন করতে হয়েছে। নিজের পেশা এবং সন্তানদের একসাথে সামলেছি আমি। সন্তানদের মায়ের অভাব পূরণের জন্য পুরুষেরা দ্বিতীয় বিয়ে করে। সবাই আমাকে বারবার বলেছিল আবারও বিয়ে করার জন্য, কিন্তু আমি তো অসহায় ছিলাম। তোমার জন্য আমার মনটা মারাত্মক অসহায় ছিল। হৃদয় জুড়ে সবটুকুতেই তুমি ছিলে। সেখানে আরেকটা রমণীকে স্থান দেওয়ার বিন্দু মাত্র জায়গা ছিল না। তাহলে কিভাবে আরেকজনকে বিয়ে করতাম আমি? অবিচার হতো না? বিগত 7টা বছর আমার জন্য সংগ্রামের চেয়ে কম কিছু ছিল না। প্রতিটা মুহূর্তে তোমায় ভেবেছি, তোমার অনুপস্থিতি অনুভব করেছি, কিন্তু তুমি ছিলে না। তুমি তোমার ক্যারিয়ার গড়ায় ব্যস্ত ছিলে। আমার জীবন এলোমেলো করে দিয়ে তুমি নিজের জীবন সুন্দর করায় ব্যস্ত ছিলে। বাহ! সৌহার্দের গলা কেঁপে কেঁপে উঠছিল। নিজের ভেতরে পুষে রাখা সব কথা যেন আজ সে প্রকাশ করে দিল। গলা ভিজে গেছে আমার। গলাটা ধরে এলো কোনো রকমে বললাম, তুমি আমাকে ভুল বুঝছো সৌহার্দ্য। আমি জানতাম না যে। কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য আমাকে থামিয়ে দিল। উস, মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। সব জানি আমি। অর্থী আমাকে সব বলেছে। স্মৃতি হারানোর নাটক করেছিলে তুমি। সব জেনেও ভুলে যাওয়ার ভান করেছিলে এত বছর। সৌহার্দ্যের দিকে অবাক চোখে তাকালাম। সে দৃষ্টি বা বরাবরের মতোই উপেক্ষা করে সৌহার্দ্যের তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বলল, কিভাবে পারো তুমি তরি? তোমার জীবনের সিংহভাগ তো অভিনয় করেই কাটিয়ে দিয়েছো তুমি। কত বছর সমাজের মাঝে বোবা হওয়ার অভিনয় করলে, আবার এতগুলো বছর স্মৃতি হারানোর নাটক কিভাবে করলে তুমি? সৌহার্দ্যের প্রশ্নটা আমার অস্তিত্বকে নাড়িয়ে দিল যেন। মলিন হেসে বললাম, ঠিকই বলেছ তুমি, কিন্তু কথা না বলাটা কি সত্যি অভিনয় ছিল? আমার তখনকার পরিস্থিতি তুমি অনুভব করতে পারো সৌহার্দ্য? একটা অবুঝ বাচ্চার নিজের চোখের সামনে তার মায়ের খুন, সেই খুন আবার তার বাবার হাতে, আর পরিশেষে তার মায়ের পুড়তে থাকা দেহ এবং তীব্র বেদনার হাহাকার ও আর্তনাদ কল্পনা করতে পারো তুমি? কতটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছিলাম আমি। বাক শক্তি হারিয়েছিলাম সত্যি সত্যি। কথা বের হতো না আমার মুখ দিয়ে। মূর্তি হয়ে গিয়েছিলাম। কয়েক বছর লেগেছিল আমার স্বাভাবিক হতে। কথা বলাও শুরু করেছিলাম একটু একটু, কিন্তু সেটাও সবার চোখের আড়াল করার সিদ্ধান্ত নেই আমার পালিত বাবা আর তোমার বাবা মিলে। যেমন চলছিল তেমনটাই চলতে থাকে সবকিছু। শুধুমাত্র এই দুটো মানুষের সাথেই কথা বলতাম আমি। নিজের বাবার কাছে নাকি সন্তানেরা নিশ্চিন্ত আর নিরাপদে থাকে। আমার জীবন তো সেটার সম্পূর্ণ বিপরীতে ছিল। নিজের জীবন বাঁচাতে নিজের বাবার থেকে পালিয়ে পালিয়ে থেকেছি আমি। একটা বড় শ্বাস ফেললাম। বেশ ক্লান্ত লাগছিল। সৌহার্দ্য শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কেমন যেন নিষ্পলক চাহনি ঢোক গেলে আবারও বললাম, তুমি বললে না স্মৃতি হারানোর নাটক? সবকিছু তো সত্যি সত্যি ভুলে গিয়েছিলাম আমি সৌহার্দ্য। কয়েক মাস পরে ড্রাইভিং করার সময় মাথায় বেশ আঘাত লাগে। সেন্সলেস হয়ে গিয়েছিলাম সেই দিন। সবাই ভেবেছিল এবার আমার সব স্মৃতি ফিরে আসবে, কিন্তু না। তারপরও আমার কিছু মনে পড়েনি। সময়ের সাথে সাথে আমার মস্তিষ্ক সচল হতে থাকে। ধীরে ধীরে একটু একটু করে আমার স্মৃতি ফিরে এসেছিল। ডক্টর ক্লারা বাদে আর কেউ সেটা জানতো না। তিনি জানাননি কাউকে। তিনি বুঝে গিয়েছিলেন আমার মা আর অর্ণব আমার ভালো করতে গিয়ে আমার ক্ষতিই করছিল অবুঝের মতো। যখনই আমার প্রেগন্যান্সির কথা মনে পড়েছিল, তখনই আমি খোঁজ নিয়েছিলাম আজাদ চাচা আর তার স্ত্রীর নাম্বারটা
একটা ডকুমেন্টের সফট কপিতে রেখেছিলাম আমি। যোগাযোগ করে জেনেছিলাম আমার বাচ্চা দুটো মারা গেছে। চাচি তোমায় ফোন করেছিল সৌহার্দ্য, তুমিই বলেছিলে এই কথা। সৌহার্দ্য ভুরু কুঁচকাল। তার মনে পড়ল বেশ কয়েক বছর আগের কথা। প্রণয়ীর তখন 1.5 বছর। প্রণয় প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় ওকে আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। প্রচণ্ড টেনশনে সৌহার্দ্য তখন মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। হসপিটালে বসেই প্রণয়ীকে নিজের কোলে ঘুম পাড়াচ্ছিল সৌহার্দ্য। এমন সময় আজাদের স্ত্রী কল করেন ওকে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কান্নায় ভেঙে পড়েছিল তখন সৌহার্দ্য। রাগে দুঃখে বলে ফেলেছিল এমন কথা ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সৌহার্দ্য। সৌহার্দ্যকে ভাবতে দেখে কিছুক্ষণ নীরব রইলাম আমি। তারপর পুনরায় বললাম, প্রচুর কেঁদেছিলাম সেদিন আমি, জানো। নিজের সন্তানদের মৃত্যুর জন্য তোমাকে দায়ী মনে হতো সব সময়। এই জন্য আর ফিরিনি। চোখের পানিগুলো মুছে সৌহার্দ্যের সামনে থেকে সরে এলাম। বুকের ভেতর কেমন যেন অদ্ভুত শীতলতা অনুভব করলাম। ঘরের ভেতর এসেও আবারও পেছনে ঘুরে এক পলক তাকালাম। আমার ওভাবে তাকাতে দেখে সৌহার্দ্য ভুবন ভোলানো এক অপূর্ব হাসি দিল। এরপরের সময়গুলো তো পাহাড় সম অভিমান, বরফের মতো গলে জল হওয়ার গল্প। ভেবেই আনমনে হেসে ফেললাম। নিজ থেকে প্রণয় আর প্রণয়ীর হইচই শোনা যাচ্ছে। দুজনে চলে এলেই পুরো বাড়ি মাথায় তুলে ফেলে। ওদেরকে ঘরে নিয়ে এসেই দেখলাম সৌহার্দ্য ফ্রেশ হয়ে বেরিয়ে নিজের চুল মুছছে। দুজনকে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করাতে গিয়ে প্রতিদিনের মতো আজও হিমশিম খেতে হচ্ছে আমার। সৌহার্দ্য হাসতে হাসতে বলল, আজও শিখে উঠতে পারলে না? দেখি, বের হও। আমি বের হতেই সৌহার্দ্য কয়েক মিনিটের মধ্যেই প্রণয় আর প্রণয়ীকে হাত মুখ ধুইয়ে ফ্রেশ করিয়ে একদম রেডি করে দিল। আমি হতাশ গলায় বললাম, তোমার 8 বছরের অভ্যাস আর আমার তো 1 বছরও হলো না। মধু এখনই বেরিয়ে যাবে নিজের চেম্বারের উদ্দেশ্যে। ব্যাগটা গোছাতেই প্রহরের ডাক পড়ল, মধু, ব্রেকফাস্ট রেডি, তাড়াতাড়ি এসো, লেট হয়ে যাবে তোমার। মধু ডাইনিং রুমে এসে দেখল প্রহর ব্রেড বাটারে লাগাচ্ছে। টেবিলের ওপর রাখা কফির মগ থেকে ধোঁয়া উঠছে। এছাড়াও ডিম ভাজা আর ফ্রুট চাট বানিয়েছে তাড়াহুড়ো করে। মধু টেবিলে বসতে বসতে বলল, শুধু আমারই দেরি হচ্ছে, তোমার লেট হচ্ছে না? প্রহর হেসে উঠে বলল, আমার জন্য তুমি সবার আগে, আমার নিজের থেকেও আগে। এই চেহারায়ও? ব্রেডের ওপরে ছুরি চালানো বন্ধ হয়ে গেল প্রহরের। কেমন অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল মধুর দিকে। হঠাৎই হাতের সবকিছু টেবিলের ওপরে রেখে গটগট করে চলে গেল নিজের ঘরের দিকে। মধু কিছুক্ষণ বসে থেকে প্রহরের পিছু পিছু গেল। বারান্দার দোলনায় বসে বসে সিগারেট টানছে প্রহর। মধু ওর পাশে বসলো, ইতস্থ করে বলল, রাগ করেছ? কষ্ট পেয়েছি। কেন? কারণটা তোমার অজানা নয়, যদিও আমার অজানা। মধু কি বলবে বুঝে উঠতে পারল না। প্রহি পূর্ণ দৃষ্টিতে মধুর দিকে তাকালো। মধু দেখতে পেল প্রহরের চোখ দুটো লাল হয়ে আছে। মধু হালকা ঢোক গিল। প্রহর কাতর কণ্ঠে বলল, আমায় কষ্ট দিয়ে কি আনন্দ পাও তুমি? মধুর এক চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ধরা গলায় বলল, যেটা সত্যি সেটাই তো বলেছি আমি। সত্যিটা শুনতে কষ্ট হলেও সেটা তো বদলানো যাবে না। আকস্মাতে প্রহর মধুর 2 বাহু নিজের বলিষ্ঠ হাতে আঁকড়ে ধরে বলল, আমার কষ্টের চেয়েও সত্যিটা তোমার কাছে বেশি বড় হলো? তাহলে কি চাও তুমি? তোমার এই চেহারার দোহাই দিয়ে তোমাকে ছেড়ে দেই? মধু টলমল চোখে তাকালো, বলল, ছেড়ে দাও। প্রহর মধুকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল। গাল চেপে ধরে বলল, কোনোদিনও না, অসম্ভব। তুমি না চাইলেও তোমাকে আমার সাথেই থাকতে হবে। তোমার মনে আমার জন্য ভালোবাসা শেষ হয়ে গেলেও তুমি আমার হয়েই থাকবে। আমার ভালোবাসা যথেষ্ট আমাদের দুজনের জন্য। প্রহর মধুকে ছেড়ে দিল। নিজের চুল আঁচড়ে ধরে রাগ নিয়ন্ত্রণ করলো। বেশ কিছুক্ষণ নীরবতায় কাটল। মধুর চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। হঠাৎই মধু প্রশ্ন করল,
এত ভালো না বাসলেও তো পারতে। প্রহর অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কেন বোঝো না আমায়? তোমার বেঁচে থাকাটাই আমার জন্য অনেক। তুমি যেমন আছো, যেভাবে আছো, আমার কাছেই আছো, আমার হয়েই আছো। তুমি না থাকলে তো মরেই যেতাম আমি। তোমায় বলেছি না, পৃথিবীর হাজারো মানবীর মাঝে আমার চোখ শুধু আমার মধুকেই খুঁজবে। তোমার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে তো কি হয়েছে? তুমি অন্ধ হয়ে গেলে আমার চোখে সারা দুনিয়ায় তোমায় দেখাতাম। তোমার জীবনটা সমাজের একটা শক্তপোক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করিয়ে দেওয়ার পরও এসব কেন বলো আমায়? তুমি কোনো দিক থেকেই অসহায় নও, বরং হাজারো অসহায় নারীর এক নির্ভরযোগ্য আশ্রয় হতে হবে তোমায়। মধুর ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেশ দেখা গেল। নাক টেনে নিজের চোখ মুছে বলল, আজ আমাদের বাসায় যাব। কেন? আপনি বাবা হচ্ছেন। হো, বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল প্রহর। পর মুহূর্তেই মধুর কথাটা উপলব্ধি করতে পেরে চোখ বড় বড় করে তাকালো প্রহর। মধু সশব্দে হাসতে হাসতে দৌড়ে পালালো। প্রহর ওর পেছনে পেছনে ছুটে যেতে যেতে বলল, আরে, এভাবে ছুটাছুটি করো না, আমার বাচ্চাটা ব্যথা পাবে তো।